শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 আগস্ট মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রেশন কার্ডে নাম কাটা স্থানান্তরের অর্থ আদায়, লক্ষ্মীপুরের 3 কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ, ডলুগ্রামের সাবিনা ইয়াসমিন মৃত্যুকাণ্ডে গ্রেফতার স্বামী ফরিদ, জল সম্পদে চাকরির নামে কোটি টাকার প্রতারণা, হাইলাকান্দিতে গ্রেফতার এক, শিলচর মেহেরপুরে 4 লেন রাস্তা, কাল থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান, সব পক্ষকে নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিকের, একাধিকবার আবেদন করে মিলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বিধবার, ছাত্র বিক্ষোভের আড়ালে দুষ্কৃতী যেন ছাড় না পায় বলল সুপ্রিম কোর্ট, এফআইআর প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্যগুলির উপর, শ্রীভূমিতে জুলুসে মোহাম্মদের প্রস্তুতি শুরু, ডিজে নিষিদ্ধের সিদ্ধান্ত এবং সর্বশেষ খবরটি হল বিজেপির দুর্গদোষে নতুন ইতিহাস, বাকিপুর উপনির্বাচনে বড় জয়ে বাজিমাত প্রশান্ত কিশোরের। এবারে শুনুন বিস্তারিত খবর। রেশন কার্ডে নাম কাটা, কার্ড স্থানান্তর এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সাপ্লাই বিভাগের বিরুদ্ধে। এই কাজের বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের 3 কর্মীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে সাপ্লাই বিভাগের সিনিয়র ক্লার্ক সত্যেন্দ্র যাদব, সাব ইন্সপেক্টর পিনাক পাল এবং SWAN প্রকল্পের কর্মী জিতেন সিংয়ের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, রেশন কার্ডের সদস্য স্থানান্তরের জন্য 50 টাকা এবং নাম কাটার জন্য 200 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এই কারণে তিতিবিরক্ত হয়ে কয়েকজন ভুক্তভোগী মানুষ সাপ্লাই বিভাগের কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, 2023 সালে একই ধরনের অনিয়মের অভিযোগে জিতেন সিংকে অফিস ক্যাম্পাস থেকে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মহকুমা শাসক সুদীপ কুমার নাথ। এবার সাপ্লাই বিভাগের এই 3 কর্মী সিন্ডিকেট তৈরি করে ন্যূনতম কাজের বিনিময়েও আবেদনকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। অভিযোগে বলা হয়েছে, খাদ্য ও গণবণ্টন বিভাগের মন্ত্রী কৌশিক রায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেও তারই নির্বাচনী ক্ষেত্র লক্ষ্মীপুরে সত্যেন্দ্র যাদব ওরফে পাপ্পু, জিতেন সিংহ এবং সাব ইন্সপেক্টর পিনাক পালের যোগসাজশে এই ব্যাপক দুর্নীতি চলছে। এই 3 জনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এই অভিযোগ পাওয়ার পর বিভাগীয় কমিশনার হেমন্ত ভূঁইয়া লক্ষ্মীপুরের সিডিসিকে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে সাপ্লাই বিভাগের ইন্সপেক্টর কৈলাস বড়ুয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেন যে বিভাগীয় কমিশনার এই 3 জনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন, তবে তদন্ত এখনও শুরু হয়নি। তিনি জানান, তদন্তের জন্য তাকে বলা হলেও তার সতীর্থের বিরুদ্ধে তদন্তে রাজি নন। একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত করানোর সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হল রামকৃষ্ণনগর ডলুরবন্দ গ্রামের গৃহবধূ সাবিনা ইয়াসমিনের রহস্যজনক মৃত্যুর ঘটনার 24 ঘন্টার মধ্যেই অভিযুক্ত স্বামী ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রামকৃষ্ণনগর পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি নিহতার পরিবারের সদস্যরাও পুলিশ প্রশাসনের প্রশংসা করে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগ মতে শুক্রবার রাতে নিজের স্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিদ্যুতের সংস্পর্শে এনে হত্যা করেন ফরিদ উদ্দিন। ঘটনার পর নিজেকে নির্দোষ প্রমাণ করতে শনিবার সকালে তিনি নিজেই স্ত্রীকে কুলে করে রামকৃষ্ণনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের কাছ থেকে সাবিনার মৃত্যুর খবর জানার পরই ফরিদ উদ্দিন হাসপাতাল চত্বর থেকে কৌশলে পালিয়ে যান। সে সময় তিনি নিজের 3 সন্তান এবং স্ত্রীর মৃতদেহ হাসপাতালে রেখেই সেখান থেকে উধাও হয়ে যান। এই ঘটনায় হাসপাতাল চত্বরেও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর উপজেলার সিডিএসপি আনসুল শর্মার নেতৃত্বে রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়ব্রত শর্মা এবং কালীবাড়ি থানার ইনচার্জ হীরক দাস সেনাপতি নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল অভিযুক্তের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে সম্ভাব্য বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালানো হয়। অবশেষে রবিবার রাতাবাড়ি রেল স্টেশন এলাকা থেকে ফরিদ উদ্দিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে এসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শ্রীভূমি আদালতে পেশ করা হয়। ফরিদের গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন সাবিনার মা নুরজাহান বেগম। তিনি বলেন, আমার মেয়েকে দীর্ঘদিন ধরে অনেক কষ্ট দিয়েছে। আমি প্রশাসনের কাছে একটাই আবেদন জানাই, অপরাধীর এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে আর কোনো নারী এভাবে নির্যাতনের শিকার না হন, কোনো মায়ের বুক যেন আর এভাবে খালি না হয়।
পরবর্তী খবরটি হলো জল সম্পদে চাকরির নামে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার এক। জল সম্পদ বিভাগে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে হাইলাকান্দি পুলিশ শরীফউদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহের পাশাপাশি ভুয়ো নিয়োগপত্র প্রদান করার অভিযোগও উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শরীফউদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী রাজনৈতিক মহলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে অর্থ আদায় করেছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি নিজেকে অসম গণ পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির কার্যকরী সভাপতি বলে দাবি করতেন এবং রাজ্যের দুই মন্ত্রী অতুল বোরা ও পীযূষ হাজারিকার ঘনিষ্ঠ ব্যক্তি বলেও পরিচয় দিতেন। এই পরিচয়কে কাজে লাগিয়ে তিনি বহু চাকরি প্রার্থীর আস্থা অর্জন করেন। তদন্তে উঠে এসেছে, শুধুমাত্র হাইলাকান্দি জেলা থেকেই চাকরি দেওয়ার নামে প্রায় 15 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। অর্থ নেওয়ার পর বহু চাকরি প্রার্থীকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়। পরে নিয়োগপত্রগুলির সত্যতা নিয়ে সন্দেহ দেখা দিলে প্রতারিত কয়েকজন ব্যক্তি হাইলাকান্দি থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হাইলাকান্দি পুলিশ। তদন্তের পর মাটিজুড়ি রোড এলাকায় অবস্থিত অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে শরীফউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। তল্লাশি চলাকালীন পুলিশের হাতে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে চাকরি প্রার্থীদের দেওয়া ভুয়ো নিয়োগপত্র, ডিজিটাল লেনদেনের নথি এবং আরও বেশ কিছু সন্দেহজনক কাগজপত্র। উদ্ধার হওয়া নথিগুলি তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার অভিযুক্তকে হাইলাকান্দির আদালতে তোলা হলে আদালত তাকে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই সময়ে আরও কারা এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত, কতজনের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে এবং প্রতারণার প্রকৃত পরিমাণ কত তা জানতে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। এদিকে তদন্তকারীদের অনুমান, এই প্রতারণা চক্রের জাল হাইলাকান্দির বাইরেও বিস্তৃত থাকতে পারে। পুলিশ ইতিমধ্যে মামলার তদন্ত আরও বিস্তৃত করেছে এবং প্রয়োজনে অন্য জেলায়ও তদন্ত চালানো হতে পারে। পরবর্তী খবরটি হলো মেহেরপুরে 4 লেন রাস্তা, কাল থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। সব পক্ষকে নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিকের। অবশেষে নানা ধরনের প্রতিবাদ আন্দোলনের পর শুরু হতে চলেছে শিলচর মেহেরপুর বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত 4 লেন রাস্তা নির্মাণ কাজের প্রথম ধাপ। এই রাস্তার নির্মাণ কাজকে সামনে রেখে আগামী 5 আগস্ট শুরু হবে উচ্ছেদ অভিযান। কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, উদারবন্দের বিধায়ক রাজদীপ গোলা, কাছাড়ের জেলা শাসক রাহুল কুমার গুপ্তা সহ অন্যরা। মন্ত্রী কৌশিক রায়ের পর্যালোচনা বৈঠকের আগে জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর এলাকার নাগরিকদের প্রতিনিধি হিসেবে অনির্বাণ ভৌমিক এবং ভোলানাথ যাদবকে আমন্ত্রণ করে এনে 4 লেন রাস্তা তৈরির কাজ কিভাবে ধাপে ধাপে হবে বুঝিয়ে দিয়েছেন। এরা গত কদিন ধরে লাগাতার মেহেরপুরের বেহাল রাস্তা নিয়ে আন্দোলন করেছিলেন। বৈঠকে আলোচনা হয়েছে, ইতিমধ্যে 4 লেন রাস্তার জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ মোট 26 কোটির মধ্যে 16 কোটি টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি 10 কোটি টাকাও আজকের মধ্যে চলে যাবে প্রাপকদের অ্যাকাউন্টে। এই অবস্থায় ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পরও এখন পর্যন্ত যারা নিজস্ব উদ্যোগে বিল্ডিং ভেঙে রাস্তার অংশ খালি করে দেননি, সেই জায়গাগুলি পুলিশি নিরাপত্তা এবং প্রহরার মধ্যে বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দেওয়া হবে। 5 ও 6 আগস্ট 2 দিন উচ্ছেদ অভিযান চালিয়ে প্রয়োজনীয় জায়গা বের করে রাস্তা সমঝে দেওয়া হবে নির্মাণের বরাত পাওয়া ঠিকাদার জান্ডু কনস্ট্রাকশনের হাতে। বৈঠকে আলোচনা হয়েছে, বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত মোট 1950 মিটার জায়গা জুড়ে হবে 4 লেন রাস্তা। রাস্তার কাজ শুরু করার জন্য প্রথম পর্যায়ে মেডিকেলের দিক থেকে 850 মিটার অংশের জমি জবরদখল মুক্ত করা হবে। একই সঙ্গে বীরবল বাজারের দিক থেকে খালি করে দেওয়া হবে 500 মিটার জমি। বাকি আরও 600 মিটার জমি খালি করে দেওয়া হবে তৃতীয় পর্যায়ে। ফলে ঠিকাদার একই সঙ্গে দুদিক থেকে নির্মাণ কাজ শুরু করতে পারবেন। মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা ছাড়াও এদিনের পর্যালোচনা বৈঠকে শিলচর ফ্লাইওভার, মধুরাঘাট গান্ধীঘাটের প্রস্তাবিত সেতু এবং বড়খলা থেকে কালাইন আসামমালার রাস্তা নির্মাণের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী খবরটি হলো, একাধিকবার আবেদন করেও মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বিধবার। কাছাড় জেলার কাটিগুড়া সমষ্টির শালচাপড়া তৃতীয় খণ্ড এলাকার বাসিন্দা বিধবা বিনোদিনী সিনহা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি পাকা ঘরের আশায় অপেক্ষা করছেন। তার অভিযোগ, একাধিকবার আবেদন এবং সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেও
এখনও পর্যন্ত তার নামে কোনো আবাস বরাদ্দ হয়নি। বিনোদিনী সিনহার স্বামী উদয় সিনহার মৃত্যুর পর থেকে তিনি চরম আর্থিক অনটনের মধ্যে জীবনযাপন করছেন বলে জানান। নিজের মাথা গোঁজার জন্য একটি স্থায়ী পাকা ঘরের আশায় বহুবার আবেদন করলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফলে অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাকে। তিনি প্রশাসনের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি ঘর বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছেন। পাশাপাশি কাটিগড়া সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপেরও অনুরোধ জানান তিনি। এলাকাবাসীরও দাবি, প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারের সদস্য হিসেবে বিনোদিনী সিনহার আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রশাসনের উচিত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পরবর্তী খবরটি হল, শ্রীভূমিতে জুলুসে মোহাম্মদের প্রস্তুতি শুরু, ডিজে নিষিদ্ধের সিদ্ধান্ত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 12 রবিউল আউয়ালকে সামনে রেখে শ্রীভূমি জেলা জুড়ে জুলুসে মোহাম্মদী শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সেটেলমেন্ট সাহেব বাড়িতে শ্রীভূমি জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিশিষ্ট আলেম উলামা, সমাজসেবী, ধর্মপ্রাণ মুসল্লি এবং কমিটির সদস্যরা উপস্থিত থেকে জুলুস সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ সম্পন্ন করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির সভাপতি সুফি সৈয়দ মফিদুল হোসেন মাদানী। সভায় বক্তব্য রাখতে গিয়ে মৌলানা ইমাদউদ্দিন বলেন, ইসলাম শান্তি, মানবতা ও ভ্রাতৃত্বের ধর্ম। তার আদর্শ ও শিক্ষা সমাজে ভালোবাসা, ন্যায় বিচার, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে। সভাপতির বক্তব্যে সুফি সৈয়দ মফিদুল হোসেন মাদানী জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেটেলমেন্ট মাইজলিসি বড় মসজিদ থেকে জুলুস শুরু হয়ে হারুন রশিদ ক্যাটেল মার্কেট পর্যন্ত পদযাত্রা করবে। তিনি জুলুস সফল করতে জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ ও শহরবাসীর সহযোগিতা কামনা করেন। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী এবারের জুলুসে মোহাম্মদীতে ডিজে বা উচ্চ শব্দের বিনোদনমূলক সাউন্ড সিস্টেম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ধর্মীয় পরিবেশ, শৃঙ্খলা ও পবিত্রতা বজায় রাখতে অংশগ্রহণকারীদের নাতে রসুল, দরুদ শরীফ, জিকির আজকার এবং ইসলামী স্লোগানের মাধ্যমে জুলুস পরিচালনার আহ্বান জানানো হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।